ক্লাস 11-এর এই ক্লাসে আমরা রিডবার্গ সমীকরণটা ডিরাইভ করব। রিডবার্গ সমীকরণটা কোথায় কাজে লাগে? যখন বোর তত্ত্ব অনুযায়ী কোনো ইলেকট্রন যখন একটা কক্ষ থেকে অন্য কক্ষে স্থানান্তরিত হয়, তখন সে কী পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করবে, শক্তি গ্রহণ বা বর্জন করবে কিনা, গ্রহণ করবে না বর্জন করবে, বা সেই শক্তি গ্রহণ বা বর্জন করলে সেই শক্তি তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, তার তরঙ্গ সংখ্যা কী হবে, সেই নিয়ে আমাদের রিডবার্গ সমীকরণটা খুব ইজি। আমরা আগের কিছু ক্লাসের মধ্যে একটি কক্ষে কোনো ইলেকট্রন থাকলে তার মোট শক্তির পরিমাণ নির্ণয় করেছিলাম। সমীকরণটা ছিল 2π² mz² e⁴/n1 n² h²। মনে করি একটি ইলেকট্রন n1 কক্ষ থেকে n2 কক্ষে গেল, তাহলে সে কী পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করবে সেটা আমাদের বের করতে হবে। এখন n1 কক্ষ থেকে n2 কক্ষে গেলে কী পরিমাণ শক্তি বর্জন করবে বা গ্রহণ করবে তা ডিপেন্ড করছে n1 কক্ষ আর n2 কক্ষের শক্তির পরিমাণের উপর। সুতরাং n1 কক্ষে শক্তির পরিমাণ হবে E1 = যে সমীকরণটা বসিয়ে দিলাম -2π² mz² e⁴ n1² h²। সেরকমই n2 কক্ষে শক্তির পরিমাণটা বের করা হলো। তাহলে যদি n1 কক্ষ থেকে n2 কক্ষে যায়, তাহলে শক্তির পরিমাণ বের করার জন্য কী করতে হবে? দুটি কক্ষের শক্তির পরিমাণ বিয়োগ করতে হবে। তাই এখানে মোট শক্তি = E1 - E2 করা হলো, শক্তির পরিমাণ বিয়োগ করা হলো। তো এটা মাইনাস এটা হবে, বসিয়ে দেওয়া হয়েছে, এখানে মাইনাস আছে বলে লাস্টে প্লাস হয়ে গেছে। সেখান থেকে বাকি অংশটা কমন নিয়ে শুধু n1 আর n2টাকে ব্র্যাকেটে রাখা হয়েছে এবং এইভাবে ইকুয়েশনটা এইখানে পৌঁছেছে। সেই অনুযায়ী আমরা জানি E = hc/λ, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, c আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। তাই E এর জায়গাতে hc/λ বসানো হলো, তাহলে hc/λ = এটা বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে 1/λ = এই ইকুয়েশনটা পাওয়া গেল, যেখানে 2π² mz e hc অল আর কনস্ট্যান্ট, z ছাড়া অল আর কনস্ট্যান্ট। সুতরাং বাকি সব সংখ্যাগুলোর মান বসিয়ে বা সব কনস্ট্যান্টগুলোকে একসাথে ক্যাপিটাল R ধরা হয়েছিল, যে আরকে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্টের একটা নির্দিষ্ট মান আছে, যে মানটার ওপর ভিত্তি করে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়, বা মানটা আগে লিখে নেওয়া যাক। R হচ্ছে 109,737। এটা হচ্ছে আর এর মান। আর এর ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স। এখানে সবার ইউনিট বসিয়ে দিলে আর এর ইউনিট আসবে সেন্টিমিটার ইনভার্স। আর এর মান বসিয়ে দেওয়া হয়। যদি হাইড্রোজেন ক্ষেত্রে ধরা হয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z = 1 হবে। তাহলে সেখান থেকে পাচ্ছি 1/λ = R × 1/n1² n2² - 1/n1²। n2² - 1/n1² যেন মনে থাকে, n1 কক্ষ থেকে ইলেকট্রনটি n2 কক্ষে গেছে। n1 মানে যে কক্ষে ছিল, n2 মানে যে কক্ষে পৌঁছলো। মান বসিয়ে আমরা উত্তর পেয়ে যাব, সেই যে শক্তিটা বেরোবে সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক। এই 1/λ = ধরা হয় নিউবার। নিউবার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, মানে একটি নির্দিষ্ট তরঙ্গ বা একক দৈর্ঘ্য যাওয়ার জন্যে যতগুলো তরঙ্গ সৃষ্টি করে। একক দৈর্ঘ্য অতিক্রম করার জন্যে কোনো শক্তি যত সংখ্যক তরঙ্গ, পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাকে বলে তরঙ্গ সংখ্যা, যেটা বেরোয় 1/λ। তাহলে 1/λ জায়গাতে আমরা নিউবার বসাতে পারি। ইকুয়েশন দাঁড়াচ্ছে, তাহলে রিডবার্গ ইকুয়েশন দাঁড়াচ্ছে 1/λ = z² × 1/n2² - 1/n1²। এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশনে আমাদের অঙ্ক কীরকম দেবে? বলবে যে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে চতুর্থ কক্ষে স্থানান্তরিত হলো, সে কী পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করলো, বা শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। খুব সিম্পল, তৃতীয় কক্ষ মানে n1 এর জায়গায় 3 বসাবো, চতুর্থ কক্ষে স্থানান্তরিত করলো বলো, তাহলে n2 এর জায়গাতে 4 বসাবো, তাহলে বেরোবে z² R × 1/4² - 1/3²। আর এর মান বসে যে উত্তর বেরোবে, দ্যাট উইল বি দ্য রেসিপ্রোকাল অফ ইটস ওয়েভলেন্থ, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক। এটা গেল রিডবার্গের ইকুয়েশন। এখন এই রিডবার্গের ইকুয়েশন থেকে আর এর যে মানটা বেরিয়েছে, এই যে আর এর মানটা বেরিয়েছে, আর এর অ্যাকচুয়াল মানটা কিন্তু একটু আলাদা। মানটা হচ্ছে 109,677। এখান থেকে একটা জিনিস বলা যায় যে আমরা যে এই রিডবার্গ সমীকরণটা বের করেছি, এটা বের করেছি বোর তত্ত্ব অনুযায়ী। সেখান থেকে মান বেরিয়েছে 737, আর এক্সপেরিমেন্টালি আর এর মান বেরোয় 109,677। দুটো আলাদা হলেও মোর আর লেস ভ্যালু দুটো প্রায় সমান।
এখান থেকে একটা জিনিস প্রমাণ হয় যে বোর থিওরিটা মোর প্র্যাকটিক্যাল। বোরস থিওরির যে গাণিতিক ব্যাকগ্রাউন্ডটা আছে, যে গাণিতিক ব্যাখ্যাগুলো আছে, সেগুলো কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল, মানে গাণিতিক এবং থিওরিটিক্যাল বা তাত্ত্বিক রেজাল্টগুলো অলমোস্ট ইকুয়াল হয়। এটা হচ্ছে একটা এর প্রমাণ। এটা গেল অল অ্যাবাউট রিডবার্গ ইকুয়েশন।